আচ্ছা, গত ক্লাসে তো আমরা দেখছিলাম হচ্ছে ইউটিউব অ্যাডসটা কিভাবে দিতে হয় বা ইউটিউবে কিভাবে অ্যাডটা দিতে হয় ওই জিনিসটা দেখছেন। আজকে আমরা একটু দেখবো যে মানে আমাদের যে সার্চ অ্যাড কোনটা, ধরেন আমরা এদিকে যদি ডোমেন লেখা সার্চ করি, ডোমেন লেখা যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে দেখবেন যে কিছু অ্যাড দেখাবে আপনাকে, মানে ডোমেন রিলেটেড কিছু স্পন্সার্ড অ্যাড। এখন এই যে স্পন্সার যে অ্যাডগুলো দেখতেছেন এখানে দেখেন কোনো ধরনের ইমেজ কিন্তু নাই, সব শুধু টেক্সট। একটা টাইটেল আছে, একটা মেটা ডেসক্রিপশন আছে, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম আছে, ওয়েবসাইটের নামগুলো মানে পুরোপুরি এটা কিসের উপর, পুরোপুরি হচ্ছে টেক্সটের উপরে, টেক্সট বেসড অ্যাড, ঠিক আছে, এটা বলা যায় সার্চ অ্যাড। এই সার্চ অ্যাডের যে জিনিসটা আছে ওই সার্চ অ্যাডটাই আমরা এদিকে আজকে এসে করার চেষ্টা করব। এই যদি আমরা আসি, আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে যদি ক্লিক করে দিতে ক্যাম্পেইন, এটা আমরা হাইড করে দিই, এটা অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন চাইতেছে। নেটের স্পিড মনে হয় অনেক ভালো না? হ্যাঁ, ওই দিন আমরা কত 300 জিবি ফাইল নাই হয়ে গেছে। ও, হইতে পারে। আর স্টার্লিং আইলেও এটির সাথে তো আর বিট করতে পারবো না, এটা এটা একদম পৃথিবীর বাইরে থেকে অপারেট করে, ওইটার স্পিড এমনও বেশি হবে সব। ওইটারে এই কার্নিভাল টার্নিভাল এরই ধরতে হতো না। দরকার হলে এর থেকে পার্টনারশিপে গেল, অ্যাফিলিয়েট করবো, ভাই দেন আমরাও করি। আচ্ছা, এদিকে মেইন জিনিসটা হচ্ছে ধরেন আমরা সেলস এর ড্রাইভ করি, গত ক্লাসে তো আমরা দেখাইছিলাম হচ্ছে অ্যাওয়ারনেস আর কনসিডারেশন। তো এদিক থেকে আমি সেলস এর ড্রাইভ করাই বা ওয়েবসাইট ট্রাফিক যদি দেখাই, এটা লাস্টে দেখাই, ওয়েবসাইট ট্রাফিক যদি আমি দেখাই, কন্টিনিউ করলাম, আমার ইয়েরা আছে, এদিকে দেওয়া আছে পারচেস, অ্যাকশন পারচেস আছে, এটা পারচেসই থাকুক, মানে ওয়েবসাইট থেকে পারচেস। এখন আমার জিজ্ঞেস করতেছে যে আপনি যে অ্যাডটা চালাবেন, এটা কি ধরনের অ্যাড চালাবেন, সার্চ অ্যাড চালাবেন, পারফরমেন্স ম্যাক্স চালাবেন, ডিমান্ড জেন চালাবেন, ডিসপ্লে চালাবেন, শপিং ভিডিও, কোনটা চালাবেন? ভিডিও অ্যাড কিন্তু আমরা দেখছি কত ক্লাসে, ইউটিউবের যেটা। তো আজকে আমরা চালাবো হচ্ছে সার্চ অ্যাড। সার্চ অ্যাডের জিনিসটা হচ্ছে পুরোপুরি টেক্সট বেস একটা অ্যাড হবে, ওই অ্যাডের ভিতরে কোনো ধরনের ইমেজ থাকবে না, এই কারণে বলতে সার্চ অ্যাড, বুঝতে পারছি? কোথায়? হ্যাঁ, মোটামুটি ৬ ধরনের অ্যাড আপনি দিতে পারেন। ৬ ধরনের অ্যাডের ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন শপিং অ্যাড। শপিং অ্যাড নিজেই মনে করেন সবকিছু মিলাই একটা অ্যাড, ঠিক আছে? এবার পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা হচ্ছে এই সবকিছু মিলে একটা ক্যাম্পেইন, বুঝতে পারছেন? এরপরে যে ডিমান্ড জেন, মানে আপনার ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইন, এদিকে হচ্ছে আপনার ইউটিউবে দেখাবে, ডিসকভারি ফিডে দেখাবে, এটা তার পার্টনার নেটওয়ার্কে যত জায়গাতে পারে সব জায়গাতে আপনার টার্গেট করবে, বুঝতে পারছেন? তো এক একটার এক এক ধরনের সিস্টেম। ডিসপ্লে নেটওয়ার্কের ভিতরে হচ্ছে আপনার যে পার্টনার নেটওয়ার্ক গুলো আছে ওইগুলোর ভিতরে দেখবেন যে ব্যানার অ্যাড দেওয়া থাকে, কোনোর ভিতরে ছোট্ট করে একটা স্কোয়ার অ্যাড দেওয়া থাকে, যেমন প্রথম আলোর ভিতরে গেলে দেখবেন গুগল দ্বারা বিজ্ঞাপন, ওই সব ডিসপ্লে অ্যাড থেকে যায়। আর গুগলে সার্চ করলে যে অ্যাডটা গুলো পান এগুলো হচ্ছে সার্চ অ্যাড বলে এগুলো, বুঝতে পারছেন? আর ডিমান্ড জেন হচ্ছে, ডিমান্ড জেন করে আপনি ইউটিউবে দিতে পারেন, আপনার যে ইয়েগুলো আছে পার্টনার নেটওয়ার্ক গুলো আছে ওই পার্টনার নেটওয়ার্ক গুলোর ভিতরে আপনি অ্যাড গুলো রেখে দিতে শো করাইতে পারেন। আর শপিং অ্যাড যেটা আছে এই শপিং অ্যাড নিয়ে আমরা এইসব কোর্সের ভিতরে কথাবার্তা করি না, কারণ হচ্ছে এটা নিজস্ব একটা আলাদা, গুগল মার্চেন্ট সেন্টারের সাথে এটা কানেক্ট করতে হয়, মার্চেন্ট সেন্টারের সাথে কানেক্ট করে এরপর আপনার এই শপিং অ্যাড চালাইতে হয়, বুঝতে পারছি? যেমন ফেসবুকের যে অ্যাডভান্টেজ প্লাস শপিং অ্যাড যেটা আছে ওইটা চালানোর জন্য আপনার ক্যাটালগের সাথে কানেক্ট থাকতে হয়, এটাও সেম আপনার মার্চেন্ট সেন্টারের সাথে কানেক্ট থাকতে হয়। রিসার্চ সার্চ আমরা কন্টিনিউ করি, ক্যাম্পেইনের নাম ধরেন দিয়ে দেন একটা কিছু একটা সিআইটি, এইটাতে এটা কি কুমিল্লাইটের ইয়ে নি ভাই, এটা তো কুমিল্লাইটের অ্যাকাউন্ট না। যায় অ্যাকাউন্ট যার যেটা ওইটাতে গুগলের প্রেফার হচ্ছে যার অ্যাকাউন্ট ওই ওই কোম্পানি চালাবে, এক অ্যাকাউন্ট থেকে 10টা বিজনেস হ্যান্ডেল করবেন এটা সম্ভব। ওই এমসিসি অ্যাকাউন্ট দেখেছি না, এমসিসি অ্যাকাউন্ট থেকে আপনি এক অ্যাকাউন্ট থেকে আপনি 10টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন, সমস্যা নেই, সুইচ করে রাখবেন, কিন্তু 10 জনের 10টা অ্যাড ম্যানেজার থাকতে হবে। কিন্তু আপনি এক অ্যাড ম্যানেজার দিয়ে 10টা বিজনেসের অ্যাড চালাবেন, ওইটা গুগল প্রেফার করেন, কারণ ডাটা মিসম্যাচ হবে, ডাটা ঠিক করে ডেলিভার করতে পারবেন না, গুগলের এন্ডেও সমস্যা হয়, তো ওই বিষয়গুলো নিয়ে ঝামেলা।
এদিক থেকে কি হচ্ছে, আমার বিডিং স্টার্টিং আমার কনভার্সন থাকে, কারণ আমি চাইতেছি যে ট্রাফিক যাবে, ট্রাফিক যেহেতু যাবে ওই জায়গাতে কনভার্সন দিয়ে আমার লাভ আছে। আমি কি দিছি ওয়েবসাইট, আমার অবজেক্টিভ কি ছিল, ওয়েবসাইট ট্রাফিক যাবে, কিসের মাধ্যমে যাবে, সেলস এর মানে সার্চের দেখা, সার্চের দেখা কি আমার কি টার্গেট সেল করা, টার্গেট সেল করা, ট্রাফিক দিতেছি আমি, ওয়েবসাইট ট্রাফিক পাঠাই যাচ্ছি, এই কারণে কি আমার সেলস ইয়া না অ্যাওয়ারনেস কন্টেন্ট, এটা সেলস সেল করার জন্য আমি দিতেছি, আমি এখন দিছি ওয়েবসাইট ট্রাফিক, যে আমার ওয়েবসাইট ট্রাফিক যাবে, এটা কি আমার আমার অবজেক্টিভ কি ট্রাফিক নেওয়া বা সেলস করা, সেলস করা না কিন্তু, আমার লাস্ট গোল সেলস করা, বাট ইনিশিয়াল গোল হচ্ছে আমার ওয়েবসাইট ট্রাফিক ঢুকুক, বেশি বেশি ট্রাফিক যাক। তো এখানে যদি আমি কনভার্সন দেই, আমার বিট যদি আমি কনভার্সনে বিট করি আমার লাভ হবো। এরপর যদি আমি কনভার্সন ভ্যালু কি, ওই ফেসবুকে আমি বলছিলাম যে আপনার ক্লায়েন্ট কিনে, ক্লায়েন্ট প্রোডাক্ট কিনে, এখন একটা দুই রকমের ক্লায়েন্ট আছে, একটা হচ্ছে 500 টাকার প্রোডাক্ট কিনে, 500 টাকার 10টা প্রোডাক্ট কিনে, আর একটা ক্লায়েন্ট আছে সে একাই 5,000 টাকার প্রোডাক্ট কিনে। তো যে 500 টাকার 10টা প্রোডাক্ট কিনে তার থেকে যে একবারে 500 টাকা 5,000 টাকার প্রোডাক্ট কিনে তার ভ্যালুটা বেশি হয় না, বা তার ডিমান্ড একটু বেশি হয় না। তো ওইটাতে যেরকম কনভার্সন ভ্যালু ছিল এদিকেও সেম কনভার্সন ভ্যালু, মানে ভ্যালুর উপরে সে কনভার্সনটা করে, যার বেশি, যে বেশি পারচেস করছে তারে আমি অ্যাডটা দেখাবো, আর যে কম অ্যাড পারচেস করছে তার আমি অ্যাড দেখাবো না। ওই সিস্টেমে আপনি কনভার্সন ভ্যালুর বিডিং করবেন, ঠিক আছে। এবারে ক্লিক, এখন জাস্ট লিঙ্কের ভিতরে ক্লিক করে যারা তাদেরকে আমি অ্যাডটা দেখাবো। এরপরে কি আছে, ইমপ্রেশন শেয়ার, মানে আমি জাস্ট ওই অ্যাডটার ইমপ্রেশন করাবো, এগুলো তো আর বলার কিছু নেই, এটা ব্যাংকে বলার কিছু নেই, এটা আপনারা অলরেডি জানেন। তো যদি আমার ক্লিক করে দেয়, আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো, ট্রাফিক কেমনে যাবে, ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করে যাবে না, বা তারে বারবার অ্যাডটা দেখাইলে তার সামনে দেখ, বারবার আসলে তো সে একবার ব্রেনের ভিতরে সেন্স হবে আর কি জিনিসটা, এটা একটু ক্লিক করে দেখতে হবে, তখন তো সে ক্লিক করবে। কারণ আপনি কি তারা ইমপ্রেশন করাবেন নাকি ক্লিক করাবেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড, মানে ডিপেন্ড করে। এদিকে আমি কনভার্সন দিতে পারতেছি না কারণ আমার ফাইনাল গোল কনভার্সন, বাট ইনিশিয়াল গোল কনভার্সন না। আমি কনভার্সন ভ্যালু দিতে পারতেছি না কারণ ওয়েবসাইট নতুন, এই ওয়েবসাইটের ভিতরে আমি এখন কনভার্সন ভ্যালু দিয়ে লাভ নেই, কারণ আমার কাছে ডাটা নেই। তো তাহলে আমার ওয়েবসাইটে কি করতে হবে, প্রথমে ট্রাফিক নিতে হবে। তো ট্রাফিক নিতে হলে কি করতে হয়, আমার লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি এসে কি দিলাম, ক্লিক দিলাম। এরপরে কি বলতেছে, সেট ম্যাক্সিমাম কস্ট ফর ক্লিক বিডিং, মানে আপনি এদিকে একটা বিট দিয়ে দিতে পারেন যে আমার প্রতিটা ক্লিক এত বিট, এত সেন্ড করে কাটতে পারবো। আপনার এটা রিসার্চ করে দিতে হবে, সিপিসি বিট আপনার রিসার্চ করে দিতে হবে। আপনি যদি ইনিশিয়াল প্রথম দিনে আপনি বলে দেন 0.01 সেন্ট, দেখবেন ক্লিকই করেন, বুঝতে পারছেন। তো আপনি যখন 2-3 দিন অ্যাডটা চালাবেন, বা ধরেন এক সপ্তাহ আপনি অ্যাড চালান, 2-3 দিনেই পাওয়া যায়। অ্যাডটা চালালেন, অ্যাড চালানোর পরে দেখতে আচ্ছা ঠিক আছে আমার সিপিসি এত করে পড়তেছে, তখন আপনি দেখে বসে দেবেন সিপিসি এতর ভিতরে আমার থাকতে হবে, বুঝতে পারছেন বিষয়টা। তো ইনিশিয়ালি এটা দেওয়া দরকার নেই। কাস্টমার অ্যাকুইজিশন, এই যে ওপেন করলেন কাস্টমার অ্যাকুইজিশন রিকমেন্ডেড করা আছে কি, বিড হায়ার ফর নিউ কাস্টমার্স। আপনার তো আপনি দিচ্ছেন কি ট্রাফিক দিচ্ছেন ক্লিক করবে, কারণ আপনি যদি মনে করেন যে আপনার থেকে যে প্রোডাক্ট কিনে তার যদি আবার অ্যাড দেখান কোনো লাভ আছে, কারণ আপনার ওয়েবসাইটে অলরেডি 50টা পারচেস হয়েছে, মানে 50 জনের যদি আপনি সেম প্রোডাক্ট দেখেন সে কি আর ক্লিক করবে এটাতে। আমার নতুন কি করতে হবে, নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে। নতুন কাস্টমার অ্যাকোয়ার করতে হবে কি করতে হবে, নতুন কাস্টমার বেশি টাকা করে হলেও নতুন কাস্টমার কাছে আমার অ্যাডটা নিয়ে যেতে হবে। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, বিডটা ইউজ করে হচ্ছে হায়ার বিগ হায়ার বিড হায়ার বাজেট ফর নিউ কাস্টমার, মানে নতুন কাস্টমারদের জন্য আমরা বেশি বাজেট স্পেন্ড করি। এরপরে অনলি বিড ফর নিউ কাস্টমার। এখন এরকম হইতে পারে যে যেমন অনেকগুলো অ্যাডের ভিতরে এরকম হয় যে ভাই আমার অ্যাড চলতেছে, রান হয়, অ্যাড 3-4টা সেলস হওয়ার পরে আর অ্যাড কাজ করে না। অ্যাডটা কেন কাজ করে না, অ্যাডটা কাজ করে না কারণ হচ্ছে আপনি যারা দেখাইতেছেন, অ্যাডটা যারা দেখাইতেছেন সে বারবার রিটার্গেট হইতেছে, মানে আপনার ফ্রিকোয়েন্সি বাড়তেছে, অ্যাডের ফ্রিকোয়েন্সি বেড়ে যাইতেছে। কারণ কেন ফ্রিকোয়েন্সি বাড়ে, কারণ একই অ্যাড বারবার একই মানুষের কাছে যায় পৌঁছাইতেছে। কারণ এরকম যদি আপনার সিচুয়েশন হয় তখন আপনার কি করতে হবে, আরো নতুন কাস্টমার কাছে পৌঁছাইতে হবে। তখন ওই উপরের বিড না দিয়ে নিচের বিডটা দিবেন যে অনলি বিড ফর নিউ কাস্টমার, মানে এমন কাস্টমারের সে অ্যাকোয়ার করবে যে কাস্টমার জীবনে আপনার অ্যাডই দেখেন। আর ট্রাফিক এর ক্ষেত্রে প্রথমে আপনি উপরেটা দিয়ে চালাইতে হয়, ধরেন আপনি ধরেন 1 লাখ 1.5 লাখ মানুষ নিলেন, নেওয়ার পরে ওই ডিরেজে আবার রিটার্গেট করে করে অ্যাড চালাবেন, ফানেলিং করে করে অ্যাড চালাবেন। আবার যখন দেখবেন ওই ফানেলটা আর কাজ করতেছে না তখন তো আবার নতুন কাস্টমার লাগবে, তখন এসে আপনি কি করবেন, অনলি বিট ফর নিউ কাস্টমার, মানে যেটা গেছে ওটা গেছে, যেটা কনভার্সনে আসছে তো কনভার্সনে আসছে। আর যারা আমার কনভার্সনে আসে নাই বাট এরা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানে না, তখন আপনি কি করতে হবে, অনলি বিট ফর নিউ কাস্টমার, আপনি নিউ কাস্টমারের জন্য বিট করবেন। বিষয়টা ক্লিয়ার, শিওর তো? তো এরকম যদি ক্লায়েন্টে এসে বলে যে আমার
সেল হয় না, মানে প্রথম অ্যাড রান করলে 10-15টা সেল হয় বা 20-25টা সেল হয়, এরপর আর কাজ করে না অ্যাড। আমার সিপিসি বেড়ে যায়, সিটিআর কমে যায়, ঠিক আছে, রোএস এর ঘাটতি দেখা দেয়। এরকম করে যদি বলে তখন তো আমরা বুঝতে সুবিধা হবে যে আবার কোন জায়গাতে সমস্যাটা হইতেছে, ফাইন্ড আউট করতে পারবেন তো। আসেন নেক্সট। এবার আপনি জিজ্ঞেস করতে আপনি কোন কোন জায়গার ভিতরে অ্যাড দেখাবেন, আপনি কি ডিসপ্লে এন্টারে দেখাবেন, সার্চ পার্টনারে দেখাবেন, কোন দিকে দেখাবেন? আমার আপাতত গুগলের, যেহেতু আমি কি করতেছি সার্চ অ্যাড, টেক্সট বেস অ্যাড, টেক্সট বেস অ্যাডের ভিতরে আমি ডিসপ্লে নেটওয়ার্কে দিতেছি না, কারণ ডিসপ্লে নেটওয়ার্কে এরিয়া লাভ নেই। ডিসপ্লে নেটওয়ার্কে মানুষ ব্যানার ট্যানার দেখলে চোখে পড়ে, ঠিক আছে। আর এইসব জায়গার ভিতরে এইসব দিয়ে টেক্সট বেস কন্টেন্ট দিয়ে লাভ হয় না। যদি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পার্টনার নেটওয়ার্কে রাখতে পারেন, যদি পার্টনার নেটওয়ার্ক না রাখা ওটা বেটার। যেহেতু ইনিশিয়ালি মানে আপনারা করতেছেন, এটা রাখেন, কোনো সমস্যা নাই। পার্টনার নেটওয়ার্ক, গুগলের যে পার্টনার নেটওয়ার্ক আছে ওইগুলোর ভিতরেও সবাই ইমেজ দিয়ে রাখে। এই পার্টনার নেটওয়ার্ক ইউজ করা হয় হচ্ছে আপনার ডিসপ্লে এর ক্ষেত্রে বেশি, ডিসপ্লে এর ক্ষেত্রে পার্টনার নেটওয়ার্ক বেশি ইউজ করে, তো আমরা ইনিশিয়ালি রাখলাম এটা। এবার লোকেশন, লোকেশন তো দেখাইছি কিভাবে কি করা যায়, বাল্ক আকার দিতে পারেন, স্পেসিফিক সার্চ করে করে দিতে পারেন, এক্সপোর্ট করতে পারেন, ইনক্লুড করতে পারেন, টার্গেট করতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সবসময় গুগলের চালানোর সময় যদি বাংলাদেশের অ্যাড চালান সেক্ষেত্রে ইংলিশ দিয়ে রাখতে হবে, বাংলা দিয়ে লাভ নাই, কারণ বাংলা থেকে সার্চ করে না, বাংলাতে কেউ মোবাইল ইউজ করে না, আর যেডিও করে ওইটি আপনার দরকার নেই, ঠিক আছে। আর যে দেশে চালাতে যাচ্ছেন ওই দেশের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অ্যাডটা চালাতে হবে। আর ওটা ক্লায়েন্ট থেকে রিকমেন্ডেশন নিয়ে নিতে হবে যে তোমার ল্যাঙ্গুয়েজ কি হবে, তোমার টার্গেট কি হবে, তুমি কোন কোন নেটওয়ার্কে অ্যাড দেখাবা, তোমার বিটটা কি দিব। বিট তো আপনি রিসার্চ করেন, বিট তো আর ক্লায়েন্টে বলবে না, সে তো অলরেডি বুঝেন। তো ওইরকম করে আপনি রিসার্চটা করে নেবেন। এখন যদি তো মনে করেন আপনি ফ্রান্সে অ্যাড দেখাইতেছেন, ফ্রান্সের তারা ইংলিশে বার্তা দেয় না, তো তার ফ্রেঞ্চ দিতে হবে, ওই ইংলিশ চলবে না। বাংলাদেশের মার্কেটের কথা বলছি আমি, যদি বাংলাদেশে অ্যাড চালান, গুগলের যদি বাংলাদেশে চালান সেক্ষেত্রে বাংলা বাদ দিয়ে ইংলিশ দিবে, ঠিক আছে। আর যদি এরকম হয় ইউকে, কথাই তো ইংলিশে, আপনি বাংলা দিয়ে লাভ হইব? তো ওটা বুঝতে হবে, এই ল্যাঙ্গুয়েজের কারণে গুগলের অনেক সময় কাজ করে না। আপনি ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট ঠিক করে না করেন তখন আবার কাজ করবো না। এখনো অ্যালগরিদম অনেক আপডেট হয়ে গেছে, বাংলাতে সার্চ করলেও ইংলিশ ধরে এসে অ্যাড দেখা দেয় আপনার। ধরেন আপনি যদি লেখেন যে ডোমেন কি, তখন ডোমেন কি লিখলে দেখবেন এখন আমার যে অ্যাড দেখা যাচ্ছে সেম অ্যাড আমার ডোমেন কি লিখলেও দেখা যাবে, কারণ সে আরো অপটিমাইজড হয়ে গেছে। কিন্তু বাংলাতে, বাংলা ল্যাঙ্গুয়েজ এত বেশি ইউজ করে না। আপনি কয়জন মোবাইলের মানুষও দেখছেন যে বাংলাতে মোবাইল ইউজ করে? সব ইংলিশে করে না, যে জীবনে ইংলিশ পড়ে নাই সেও কিন্তু ইংলিশে মোবাইল ইউজ করে, কারণ এটার ইকোসিস্টেম বানাইছে ইজি করে। এরপর হচ্ছে আপনার অডিয়েন্স সিগমেন্ট, অডিয়েন্স সিগমেন্টের ভিতরে গেলে আপনি ওই যে স্কেজুয়াল ফেজুয়ালিং করার বিষয়গুলো পাইতেছেন, টার্গেট ফার্গেট করার বিষয়টি পাইতেছেন। এদিক থেকে আপনার যদি টার্গেট যেটারে করতে চান, ধরেন আপনি এখন কিসের অ্যাড চালাবেন, ধরেন ডোমেন হোস্টিং এর অ্যাড চালাবেন, আর ডোমেন হোস্টিং এর অ্যাড কারে চালাবেন, ওইগুলো চালানোর জন্য আপনার কিছু সাইট আছে, ওইগুলোর ভিতরে গিয়ে আপনি সার্চ করতে পারবেন টার্গেটিং ফর গুগল অ্যাডস, এরকম লিখে সার্চ করে দেখবেন যে আপনি যে কিওয়ার্ডে লিখবেন যে আপনি কোন কিওয়ার্ডের উপরে অ্যাড চালাবেন, ওই কিওয়ার্ডের উপরে কি কি ধরনের অ্যাফিনিটি টার্গেট করবেন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি টার্গেট করবেন, সব তারা ডিটেইলসে দিয়ে দেয়, বুঝতে পারছেন। ওইগুলো দেখে আইন এদিকে বসাতে পারেন। আর যদি আপনার ক্লায়েন্টের কোনো রিকমেন্ডেশন থাকে যে এই অ্যাডগুলো দিতে হবে বা এই টার্গেটগুলো করতে হবে, এরকম অ্যাফিনিটি, এরকম ইন্টারেস্ট, এরকম যদি করে সেক্ষেত্রে আইসা ওইগুলোরে বসাই দিবে। আর এর আগে তো মার্কেট রিসার্চ করা লাগবে আপনার, এছাড়া তো কোনো উপায় নেই। দেখেন এদিকে দুইটা জিনিস আছে, টার্গেটিং আপনার ক্যাম্পেইনটা কেমন থাকবে, আপনি কি, আমরা ফেসবুক এ দেখবেন যে লার্নিং মোড থাকে, লার্নিং মোড থেকে একটু অ্যাক্টিভ হয়, নতুন একদম পেজ একদম নতুন, তখন লার্নিং মোডে যায়, প্রথমে রিভিউ, এরপরে লার্নিং, এরপরে অ্যাক্টিভ, এরকম সিচুয়েশন যায় না তারা। এদিকেও সেম জিনিস হবে। এদিকে কি হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে টার্গেটিং হয়, একটা হচ্ছে অবজারভেশন হয়। অবজারভেশনে কি হয়, আপনি যদি অবজারভেশন দিয়ে অ্যাড চালান সেক্ষেত্রে যে আপনার অ্যাডটা অবজার্ভ করে সে যে আসলে কি ধরনের ক্লায়েন্ট আসতেছে, এটা ইনিশিয়ালি করতে হয় যখন প্রথম অ্যাড চালাইতেছেন। আর দ্বিতীয় যখন চালাবেন তখন টার্গেট করে চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। অবজারভেশন করবেন কি, অবজারভেশন আপনি যে টার্গেটটা দিলেন এগুলো অবজারভেশন করবেন যে এই টার্গেটগুলো ঠিক আছে কিনা। এবার ধরেন কোনো একটা টার্গেট করছেন, ধরেন আপনি এদিকে টার্গেট করছেন স্মল বিজনেস, এরপর একটা টার্গেট করছেন এন্টারপ্রেনার, এরকম করছেন, এখন দেখতেছেন যে স্মল বিজনেসে ভালো আমার রেজাল্ট আনতেছে, এন্টারপ্রেনারে আমার কোনো রেজাল্ট আনতেছে না, তখন আপনি আসবেন অপটিমাইজ করে এন্টারপ্রেনার অ্যাড টার্গেট অফ করে দিবেন, আর স্মল বিজনেসে টার্গেট অন থাকবে। তখন দেখবেন যে আপনার কস্ট পাস সিপিসি কমে আসবো, ক্লিক রেট বাড়বো, আপনার সেলসও বাড়তেছে বা ওয়াটার ভ্যালুও বাড়বে, বা আপনার যদি ট্রাফিক যাওয়ার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে দেখবেন ট্রাফিকটাও বেশি দিতেছে, বুঝতে পারছেন। অপটিমাইজেশন করতে হয়, গুগল এর মেইন জিনিস হচ্ছে গুগলের অপটিমাইজেশন করতে হয়, ফেসবুক এটাও করতে হয়, ফেসবুক এর থেকে গুগলের বেশি অপটিমাইজেশন করতে হয়। আর গুগলের যারা করে দেখবেন যে তাদের ক্লায়েন্ট কিন্তু বেশি থাকে না,
তাদের ৩-৪টা ক্লায়েন্ট থাকে, ৩-৪টা ক্লায়েন্ট দিয়ে তারা মাসে কয়েক হাজার টাকা মানে কয়েক হাজার ডলার বাইর করে নিয়ে আসে। বুঝতে পারছেন? কারণ এগুলোতে অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি রিসার্চ করতে হয়, অনেক বেশি ইন ডেপথ চিন্তা ভাবনা করতে হয়। তো এদিকে যদি আপনি টার্গেটিং দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে কোন টার্গেটটা ভালো কাজ করতেছে, কোন টার্গেটে কাজ করতেছে না। আবার অনেক সময় দেখা যায় যে আমার যে বিডিং এর যে বিষয়গুলো দেখালাম, বিডিং বাইরে আরো কাজ করা যায়। বিডিং দেখা যায় যে কি হয়, আপনার একটা বিডিং দিয়ে শুরু করছেন, কাজটা চলতেছে, একটা স্টেজে গেছে তখন আবার বিডিংটা চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, আমার এই পর্যায়ে অ্যাডটা গেছে এখন বিডিংটা চেঞ্জ করে দিতে হবে। ধরেন সিপিসি দিয়ে শুরু করছেন, আপনার এসিপিসি দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ওইরকম করে করে চিন্তা ভাবনা করে আপনার বিডিং দিয়ে কাজ করতে হয়। অ্যাডের ভিতরে আপনি যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। কিন্তু কথা হচ্ছে এডিট করার পর ২৪ ঘন্টা পর্যন্ত এটা আর কিছু করা যাবে না। এটা অপটিমাইজ দিতে হয়। বুঝতে পারছেন? তো অনেক সময় বাংলাদেশি ক্লায়েন্ট তো করে, বিদেশি ক্লায়েন্টরা অনেক সময় কি করে, আমরা যখন অপটিমাইজেশন করে দিই অ্যাডের ভিতরে তখন এরা কয় এই আমার অ্যাড তো অফ হয়ে গেছে। অ্যাড তো চলে না, এই না সেই না। তো অপেক্ষা তো করতে হবে। আপনি ধরেন ক্যান্সার হয়েছে আপনার, এখন ক্যান্সারের ওষুধ দিছে। আপনার ২০ বছর ধরে ক্যান্সার হয়েছে, আপনি কি একদিনে সুস্থ হয়ে যাবেন? এটা বুঝতেছে না মানুষ। ঠিক আছে? তো ওই বিষয়টা। আপনি টার্গেট কোন সময় করবেন, অবজারভেশন কোন সময় করবেন বুঝতে পারছেন? মানে অতিরিক্ত ন্যারো ডাউন যদি না করতে হয় সেক্ষেত্রে অবজারভেশন রেখে দিবেন। আর টার্গেটিং হচ্ছে যেটা টার্গেট করছেন ওইটাতেই অ্যাড দেখাবে সে। ওইটা ক্লিয়ার? ব্রড ম্যাচ কোয়ালিটি, ব্রড ম্যাচ ওই যে ওয়ার্ড কিওয়ার্ড ম্যাচিং তো পড়াছিলাম নাকি? কিওয়ার্ড ম্যাচিং মনে আছে নি? খাইলেছেন? কোন তো ব্রড ম্যাচে কি সাইন ইউজ করে? হুম? ৩ জন ৩ জায়গায় গেছেন। ভাই? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি কয়? কি কয়? দেখেন, অ্যাড রেশিও জিনিসটা কি, এদিকে হচ্ছে আপনার বলতেছে যে আপনার যে অ্যাডটা আছে এটা পারফরম্যান্সের উপরে সে অপটিমাইজ করবে কিনা, মানে সে নিজে নিজে অপটিমাইজ করবে কিনা। আরেকটা বলতেছে যে অপটিমাইজ করো না, এটা পরবর্তীতে আপনি এটা ম্যানুয়ালি অপটিমাইজ করবেন। ঠিক আছে, আর আপনি যদি চান যে অপটিমাইজ করতে, যদি চান যে গুগলই নিজে নিজে অপটিমাইজ করে নেয় সেক্ষেত্রে গুগল নিজে নিজে অপটিমাইজ করে নেবে। আর যদি চান যে না আমি অপটিমাইজ করবো সেক্ষেত্রে আপনি এদিক থেকে দিতে পারেন, মানে আপনার যখন মনে হবে এটা অপটিমাইজ করা দরকার আছে তখন আপনি অপটিমাইজ করবেন। বুঝতে পারছি বিষয়টা? ওটা আউট আছে নিডলে, এটা কিন্তু ওই ইয়াতে ছিল না। স্কেজুলিং বলার কিছু নাই, এন্ড ডেট দিবেন, স্টার্ট ডেট দিবেন, কোন সময় দেখাবেন ওইটা দিতে পারেন। অ্যাড স্কেজুলিং এ যে সারাদিন দেখাবেন নাকি দিনের একটা পার্টে দেখাবেন, রাত্রের একটা পার্টে দেখাবেন, ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। এদিকে হচ্ছে ইউআরএল প্রিফিক্স। ইউআরএল প্রিফিক্স হচ্ছে ক্যাম্পেইনের ইউআরএল। মানে আপনি যদি চান যে আপনার এই ক্যাম্পেইনটা কোনো ইউআরএল প্যারামিটার যাক, মানে যেমন গুগল কনভার্সন ট্র্যাকিং করা হয়, এই কনভার্সন ট্র্যাকিং এর জন্য আপনার যে প্যারামিটার গুলো আছে, কোন প্যারামিটার আপনি ধরতে চান এটা না বুঝলেও চলবো, এটা আর একটু উপরের দিকে কথাবার্তা। প্যারামিটার গুলো আপনি এদিকে কাস্টম প্যারামিটার গুলো দিয়ে দিতে পারেন যে আমার এই জায়গাতে ক্লিক করছে এটা কনভার্সন ট্র্যাকিং হবে, এই জায়গাতে ক্লিক করছে এটা কনভার্সন ট্র্যাকিং হবে, অ্যাডের এই পার্টে ক্লিক করছে এটা কনভার্সন ট্র্যাকিং হবে। ওই জিনিসগুলো আমরা এদিকে দিতে পারি। এটা হচ্ছে গুগল এর, সরি ফেসবুক এর একদম নিচে, অ্যাড লেভেলের একদম নিচে গেলে দেখবেন যে প্যারামিটার লেখা থাকে। ওই প্যারামিটারের কাজটা হচ্ছে এই জিনিসটা। আমি গুগলের লগে মিলে দিচ্ছি কেন, কারণ গুগলেরটা আপনারা করে আসছেন তো এই কারণে আমি এটার লগে মিলে দিচ্ছি। ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের কোন ব্র্যান্ডে আপনি লিস্ট করবেন কিনা, ইনক্লুড বা এক্সক্লুড করবেন কিনা, আপনি আমার এই অ্যাডটা ওই ব্র্যান্ড দেখতে পারবেন, এই অ্যাডটা ওই ব্র্যান্ড দেখতে পারবেন, এরকম কিন্তু করা যায়। মানে অমুক ব্র্যান্ড দেখবে অমুক ব্র্যান্ড দেখবেন। বুঝতে পারছি? তো ওইরকম যদি করতে চান সেক্ষেত্রে ইনক্লুড এক্সক্লুডে আপনি বসাই দেবেন, ব্র্যান্ড ইনক্লুডে বসাই দেবেন, ব্র্যান্ড এক্সক্লুডে বসাই দেবেন। ইনক্লুড মানে হচ্ছে দেখতে পারবো, এক্সক্লুড মানে হচ্ছে সে পারবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? শিওর নেই? এটি হচ্ছে আপনার কিওয়ার্ড। কিওয়ার্ডের ভিতরে কি হয়, আপনার কিওয়ার্ড রিসার্চ করে আসবেন, আপনি যেই সার্চ এর উপরে চালাচ্ছেন ওই সার্চ এড গুলো দেখতে হবে। ধরেন আমি দিয়ে কি করছি, ডোমেনের উপরে কাজ করতেছি না, এখন ডোমেন লেখা সার্চ করছি, ডোমেন, আর এটা বাইং টাইপ না নোয়িং টাইপ, এই যে দেখেন ডোমেন নেম সব হচ্ছে নোয়িং টাইপ। ঠিক আছে, কারণ আমি যদি এদিকে লেখা দিই বাইং, বাই ডোমেন, এটা বাইং টাইপ হয়ে গেল না? কারণ আপনার বুঝতে হবে যে এটা বাইং টাইপ ডোমেনে কিন্তু কাজ করতেছি না, আমার নোয়িং টাইপ ডোমেনে কাজ করতেছে। এখন দেন বাইং ডোমেনে লেখার পরে আমার বাংলাদেশি সাইট গুলো শো করতেছে, বাংলাদেশি সাইট একটা প্রথমে আসছে,
কারণ সে বাংলাদেশ অপটিমাইজ করে রাখছে এই অ্যাডটা, যে বাংলাদেশ থেকে যদি কেউ বাই ডোমেইন লেখা সার্চ করে সেক্ষেত্রে ওর অ্যাডটা সামনে দেখাবে, বা ডলারটাও সে ওইরকম ভাবে স্পেন্ড করতেছে, তো ওইটা সামনে আসতেছে। এখন যে কি কিওয়ার্ড লেখছে তারা, বাই ডোমেইন ইন বাংলাদেশ, এরপরে কি লেখছে, নেম চিপ, বাই ডোমেন নেম, রেজিস্টার চিপ ডোমেন, সার্চ এন্ড বাই অ্যাভেলেবল ডোমেইনস। এদিকে তারা কি করতেছে, তাদের যে কিওয়ার্ড গুলো আছে, তারা যে সার্চের যে বিষয়টা আছে, ডোমেনের যে বিষয়টা আছে, বাইয়ের যে বিষয়টা আছে, প্রতিটা জিনিস তাদের টাইটেলের ভিতরে রেখে দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার এই কিওয়ার্ড গুলো ধরতে হবে, আপনার আসলে কিওয়ার্ড গুলো কি, বাই ডোমেন, সার্চ ডোমেন, আপনার গেট নিউ ডোমেন, চিপ ডোমেন, এরকম করে করে আপনি সার্চ করতে পারেন। যেমন নেম চিপ লিখে সার্চ করে দেখবেন যে এইসব অ্যাড দেখা যাচ্ছে। বাই এ নিউ ডোমেন, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। রেজিস্টার চিপ ডোমেন, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। এরকম যেরকম ধরনের বাইং টাইপ, যত বাইং মোডে যত কিওয়ার্ড আছে ওইগুলো খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার রাস্তা কি, কিওয়ার্ড রিসার্চ টুল যেগুলো আছে ওই কিওয়ার্ড রিসার্চ টুলগুলোরে অ্যাপ্লাই করতে হবে। ওইগুলো কইরা আপনার যেটা মনে হবে হ্যাঁ মোর পটেনশিয়াল, খুব ভালোভাবে ওইগুলো অপটিমাইজ করা আছে, ওইগুলোতে সার্চ ভলিউম আছে, সোজা কথা সার্চ ভলিউম আছে কিনা, সার্চ ভলিউম যদি থাকে, ওটা যদি সিপিসিটা কম থাকে, সরি সিপিসি যদি কম থাকে, সিটিআরটা যদি একটু বেশি থাকে, তখনই আপনি এগুলারে নিতে পারেন কিওয়ার্ড হিসেবে। বুঝতে পারছি, ধরেন 2+2 বা 2% বেশি সিটিআর আছে, নিতে পারেন। কস্ট 50 সেন্টের নিচে আছে বা 50 সেন্ট বরাবর আছে, এরকম যদি হয়, বা $1 যদি হয়, যদি ইন্টারন্যাশনাল হয়, সেক্ষেত্রে $1 $2 যদি হয়, সেক্ষেত্রে আপনি ওই কিওয়ার্ড গুলো নিতে পারেন। বুঝতে পারছেন, কারণ এক ক্লিকে $1 $2 নিলে আর কিছু আয় যায়, এরা অনেক সময় অনেক ইয়েতে দেখা যায় $3-4 নিলে এরা কোনো সমস্যা হয়, এরা বেয়ার করতে পারে, কিন্তু এর বেশি গেলে তারা এটা পছন্দ করে। বুঝতে পারছেন, তো চেষ্টা করতে হয় যে ওই রকমের ভিতরে। এখন আপনার যদি প্রোডাক্ট হয় মনে করেন যে 10 কোটি টাকা প্রোডাক্টের দাম, আপনি যদি চিন্তা করেন $2 আমি সেল করবো, এটা জীবনে সম্ভব না। ওটা ক্লিক করলে দেখা যাবো নাই $50। বুঝতে পারছেন, তো ওইরকম সিচুয়েশনের হিসাব করে আপনি জিনিসটা দিবেন। তো কিওয়ার্ডের ভিতরে আপনি কি বসাবেন, আপনার অ্যাড ক্রিয়েট করতে গেলে আপনার যে ক্রিয়েট অ্যাড গুলো মানে আপনার রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ড গুলো আপনি দিকে বসাই দিতে হবে। কিওয়ার্ড রিসার্চ করছেন নি কেউ, করছেন নি? হ্যাঁ করছেন, তাহলে আমার কিছু আইডিয়া দেন তো, মানে ধরেন ডোমেইন রিলেটেড কি কিওয়ার্ড আমরা দিতে পারি, একটা আমি দিয়ে দিই যেটা মাথায় আছে। এ বানান হয়েছে, ডোমেইন, MAIN না, MAIN, ও হ্যাঁ মেইন, আচ্ছা বাই ডোমেইন, এরপরে কোন, ও আচ্ছা এদিকে লিঙ্ক দিতে হবে আমার, প্রথমে ফাইনাল লিঙ্ক, ধরেন আমি এদিক থেকে ইয়েরে দিয়ে দিই, কি জানি আছে, হ্যাঁ দিয়ে দিই। এবার দেখেন উনি সুন্দর করে দেখবেন যে আপনার কিছু কিওয়ার্ড বের করে নিয়ে বই যে AI যেটা নিয়ে আসছে আর কি, দিল একটা আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন, দেন জেনারেট প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আসছে, ঠিক আছে। এবার কিওয়ার্ড এন্ড অ্যাডস, এবার আপনার মেইন জিনিস হচ্ছে আপনার ওই যে ইউআরএল যেটা দিয়েছেন ওই ইউআরএল থেকে দেখবেন যে সে কিওয়ার্ড জেনারেট করে নিবে। দেখেন, ডোমেন হোস্টিং প্রোভাইডার, ওয়েব হোস্টিং কোম্পানি, সেবাই। এবার দেখেন বেস্ট ডোমেন হোস্টিং বা বেস্ট ডোমেন হোস্টিং হোস্টিং প্রোভাইডার, ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়েবসাইট হোস্টিং সার্ভিস, ওয়েব হোস্ট। আর আপনার মনে হয় নি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, সার্চ করে এই জিনিসটাই আপনার ডিফাইন করতে হবে। আমরা অনেক সময়, আমরা কোনো সময় এই যে গুগলের যে রিকমেন্ডেশনটা আছে, মানে 90% টাইম আমরা এই রিকমেন্ডেশন নেই, এইসব ডিলিট করে আমরা যে প্রথম অ্যাড শুরু করার আগে যে রিসার্চ করা হয়েছে ওই ওয়েবসাইটের উপরে বা ওর কম্পিউটারের উপরে, ওই দিকের থেকে আমরা যে কিওয়ার্ডগুলো পাইছি ওই কিওয়ার্ডগুলো আমরা এদিকে আইনা ওই যে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, এই ফ্রেজ ম্যাচ, এগুলোর ভিতরে আইনা আমরা বসাই। বুঝতে পারছেন, তো ওইগুলো বসালে কি হয় আরো ইনহ্যান্স হয়। যদি আপনার এদিকে আপনার রিসার্চের সাথে যদি কোনো কিছু এদিকে মিলে যায় সেক্ষেত্রে আপনি এটা রাখেন, কোনো সমস্যা নেই। যদি না মিলে তাহলে সব কেটে দিন। মোটামুটি 90% টাইম আমরা এইসব কেটে দিই, কেটে দিয়ে আমাদের যে রিসার্চ আছে বা আমরা যেটা খুঁজে পাইছি ওই জিনিসটা আমরা আইনা বসাই দিই। আর উপরে যেটি দিছে এটি ফাও, এটি কোনো কামে লাগে না। ঠিক আছে, আপনার মেইন জিনিসটা হচ্ছে এই জায়গার ভিতরে কাজ করতে, এই জায়গার ভিতরে আপনার প্রোভাইডার গুলো দিয়ে দিতে হয়। যেমন আমাদের বাই লেখা সার্চ করে মানুষ, ঠিক আছে, গেট ফ্রি ডোমেন,
আর ফ্রি ডোমেন আমি লিখে দিয়েছি, এটা কি বাইং টাইপ না নোয়িং টাইপ? গেট ফ্রি ডোমেন বা ফ্রি ডোমেন, হ্যাঁ শুধু ফ্রি। ভাই এটা বাইংই, ঠিক আছে। এরপরে লেখা থাকে কোপন, কোপন ফর ডোমেন্স, নেমচিপ ডোমেন্স। অনেক সময় নেমচিপ কি করে বিভিন্ন কোপন দেয়, মানে ডোমেন কেনার জন্য বিভিন্ন কোপন দেয় বা হোস্টিং কেনার জন্য বিভিন্ন কোপন দেয়। তো ওই কোপনের জন্য তারা সার্চ করে কোপনস ফর নেমচিপ, এরকম লেখা যারা সার্চ করে তারা কি বাইং টাইপ না নোয়িং টাইপ? কারণ কোপন গুলো যারা কিনতেই চায় এটা বাইং টাইপ, তো ওইরকম টার্গেট করে আপনি দিতে পারেন। মানে একটু এটি একটু উদ্ভট চিন্তা ভাবনা আর কি, মানে মানুষ তো সার্চ করতেছে, যেহেতু সে সার্চ করতেছে কোপন যেহেতু দিতেছে ওইগুলোরে টার্গেট করা যায়, আজকেও কালকেও সে আপনার থেকে পারচেজ করবে। তো এদিকে আমি কিছু বললাম না, কারণ আপনারা যেহেতু আমাদের কাছে যেহেতু রিসার্চ করে নাই তেমন কোনো কিছু কিওয়ার্ড, সেক্ষেত্রে আমি আর কিছু বসালাম না। আপনারা এদিকে রিসার্চ করে বসাবেন, যেমন রিসার্চ দেখানো হয়েছে ওই রিসার্চ করেই জাস্ট ফ্রেজ ম্যাচ, সেকেন্ড ম্যাচ, আপনার ব্রড ম্যাচ এগুলোরে ওই অনুযায়ী বসাই দিবেন। একই জায়গার ভিতরে আপনি সবগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। গুগল নিজে নিজেই বুঝবে যে এটা ব্রড ম্যাচ, এটা ফ্রেজ ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ, এটা ওই যে সাইনগুলো আছে ওই সাইনগুলোর মাধ্যমে সে বুঝে নেবে। বুঝতে পারছি? এবার আসেন মেইন জায়গা। এদিকে আমার ইউআরএল দিয়ে দিছি, প্রথমে ধরে নিছে। এবার ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথ কোন জিনিসটা ভাই? এই যে দেখেন আপনার এদিকে লেখা সেবা, হোস্ট সেবা ডট কম, এরপর একটা অ্যারো সাইন দেওয়া, এরপর হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন। তো এই জিনিসটাই আমাদের এই জায়গাতে বসাইতে হয়। কোন জায়গাতে? এই জায়গাতে বসাইতে হয়। এদিকে লেখছে ডোমেন, এদিকে লেখছে রেজিস্ট্রেশন। বুঝতে পারছেন? তো এদিকে যদি আমরা লিখে দিই, ধরেন আমরাও সেম জিনিসটা যদি লিখি, ছোট হাতের দিলে বেটার হয়, বড় হাতের দিলেও সমস্যা নাই। অথবা কোটেন বড় হাতের ডোমেইন, এটা বাই ডোমেন দিয়েছে, এটা আসলে কোনো কাম করে না, এটা শো বাই ডোমেন। ঠিক আছে, এটা কই শো করবে? এদিকে কিছুক্ষণ পরে এই যে দেখেন বাই ডোমেন, ওই যে আইতেছে ওইদিকে, দেখছেন? উপর হচ্ছে আপনার কোম্পানির নাম শো করবে। এরপরে কি আছে? হেডলাইন। হেডলাইনের ভিতরে কি করবেন? হেডলাইন আপনি নিজে লেখা দরকার আছে? হেডলাইন নিজে লেখা দরকার আছে? আসেনি? কোনো দরকার নেই। আপনি কি করবেন? হেডলাইনের জন্য সুন্দর করে প্রথমে নিজে নিজে একটু ট্রাই করেন হেডলাইনের কাজ। প্রথমে ক্লায়েন্ট গুলো দেখবেন আপনার যে কম্পিউটার আছে তারা কি ধরনের লিখতেছে, এরপর আপনি নিজে ট্রাই করবেন। ট্রাই করার পরে আপনি সুন্দর করে চ্যাটজিপিটির কাছে যাবেন, যাই বলবেন যে আমার যে কম্পিউটার আছে তারা এই কিওয়ার্ডের উপরে কাজ করতেছে বা এই টাইটেল গুলো দিয়ে তারা কাজ করতেছে, আর তুমি আমার এটা রিসার্চ করে সার্চ এর জন্য এটা উল্লেখ করবেন চ্যাটজিপিটির ভিতরে, সার্চ এর জন্য আমার কিছু টাইটেল। আপনি এদিকে 15টার মতো টাইটেল দিতে পারেন। ঠিক আছে, মানে অভাব নাই, আপনি অনেকটাই দিতে পারবেন। তো ওইরকম করে আপনি নিতে পারেন। এদিক থেকে যদি আমি ধরেন এদিকে থেকে কিছু যদি আমি কপি করি, আপনি এর লিঙ্কও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লিঙ্ক দিয়েও আপনি সার্চ করে বের করতে পারেন। ধরেন এখন আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। ও না না, এটা দিয়ে দিব, সমস্যা নেই, থ্যাংক ইউ, এটা খেয়াল করিনি।
হ্যাঁ হ্যাঁ, উইলের নামে খেয়াল করছে আউট প্লিজ। এই গুগলে বাংলা দিয়ে লাভ হয় না। গুগলে অনেক পশ মানুষ যায় তো তারা বাংলা পড়তে চায় না। রোবটিক বাংলা অদ্ভুতই হয় আর সুন্দরই হয়। একটা কোম্পানির নাম বলুন। দিয়ে দিয়ে থাক। দেখেন, এদিকে কিন্তু আমরা কোনো মোটিভ ইউজ করিনি। এর টাইটেল যেটা আমরা আমরা যেই ইনস্ট্রাকশনটা তারে দিলাম আমরা কিন্তু কোনো ধরনের মোটিভ ইউজ করিনি। মোটিভ বলতে বোঝাতেছে বাইং টাইপ বাইং টাইপ। কারণ আমি যদি তারে বলি দেন কথাই চেঞ্জ হয়ে গেছে। Buy your domain now. Instant registration. Get your perfect domain. Start from যে কোনো একটা ডলার দিয়ে দিবেন এদিকে। Register domain today, fast and affordable. Secure your domain now. Limited time discount. এদিকেরটি দেখেন, এদিকেও তারা দেখছে বাট এদিকে তারা বিডি ওই যে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি আর প্লাস এদিকে কোম্পানির নাম একটা অ্যাড করছি ওই অনুযায়ী তারা এই জিনিসটা দিচ্ছে। এদিক থেকে আপনি কি করতে পারেন জাস্ট এগুলারে নিয়ে নিতে পারেন। এখন আপনার একটা জিনিস খেয়াল করতে হবে গুগলের কিন্তু একটা ওয়ার্ড কাউন্ট লিমিটেশন আছে কত 30 ক্যারেক্টার 30 ক্যারেক্টারের বেশি হবে না 30 ক্যারেক্টারের বেশি যদি করতে হয় সেক্ষেত্রে আপনার এদিকে কি কাউন্ট করতে হবে দেন buy your domain get your cheap domain register your domain secure your domain এই জিনিসগুলোই তো এদিকে আছে নাকি এই জিনিসটা এদিকে আছে না তো এই জিনিসগুলোরে আমি এদিকে নিয়ে বসে দিলে কাজ শেষ আর এদিক থেকে আপনি অবশ্যই খুঁজে নিতে হবে যে কোনটা আসলে আপনার সাথে ম্যাচ করে আপনার কোম্পানি টোনের সাথে ম্যাচ করে ওইরকম এই জিনিস নেবেন যেমন এদিক থেকে আপনি নিতে পারেন বাই অ্যান্ড রেজিস্টার ডোমেন এই যে আমরা নিই আমি তিনটা দেখাই অন্তত তিনটা দিতে হবে আপনার এই জায়গাতে অনেক দেওয়া যায় অন্তত তিনটা অ্যাটলিস্ট দিতে হবে ধরেন এটা দিলাম ফাস্ট অ্যান্ড ইজি ডোমেন মানুষ তো সস্তায় খুঁজে নাকি বাংলাদেশে বাংলাদেশে না সারা বিশ্বে একটু সস্তায় খুঁজে মানুষ দিলাম এগুলা এগুলা এগুলার হাতটা দেওয়া দরকার নাই কারণ হচ্ছে যে এগুলা আমরা কাজ করিনি ঠিক আছে এগুলা যখন আপনি কাজ করেন এগুলো সবগুলো দিতে পারেন দিলে কি হবে আপনার এক একজনের এক এক রকমের অ্যাড দেখাবে ধরেন আপনার পছন্দ হচ্ছে চিপ আপনার চিপের অ্যাড দেখাবে আর আপনার দরকার ফাস্ট আপনার ফাস্টের অ্যাড দেখাবে আপনার দরকার হচ্ছে সিকিউর আপনার সিকিউরের অ্যাড দেখাবে তো ওইরকম করে কিছু মোটিভ বাইর করে নেবেন যে এরকম মোটিভের আমার দরকার তো কমান্ডটা এরকম ভাবে দিবেন যে এরকম এরকম টাইপ মোটিভের জিনিসপত্র আমার দাও দেখবে অটোমেটিক আপনাকে দিয়ে দিচ্ছে বিষয় বুঝতে পারছি ডেসক্রিপশন ডেসক্রিপশনটা আমি সেম কাজ করতে পারেন আপনি কিছু ক্লায়েন্টের মানে এই জায়গা থেকে কিছু ওয়েবসাইটের ডেসক্রিপশনগুলো কপি করে নিয়ে সেটা কই রাখেন চ্যাটজিপিটিকে দেন বা এই থেকে লিঙ্কগুলোরে কপি করেন এই লিঙ্কগুলোরে কপি করে নিয়ে বলেন যে দিস ইজ মাই কম্পিটিটর সাইট they run Google ads for their sales but
যদি অ্যাওয়ারনেস হয় তাহলে অ্যাওয়ারনেস বলবেন, যদি সেলস হয় তাহলে সেলস বলবেন। এরপর আপনি বলেন যে গিভ মি সাম কন্টেন্টস বা গিভ মি সাম মেটা ডেসক্রিপশন ফর মাই গুগলার্স, সাথে আপনার কোম্পানির নামটা লিখে দিবেন। তাহলে ওই মেটা ডেসক্রিপশনের ভিতরে আপনার কোম্পানির নাম টাম সহ ওইটা রিসার্চ করে সব লিখে দিব আপনার। বুঝতে পারছি? এতে আবার কোনো ধরনের রেস্ট্রিকশন টেস্টিকশন খাওয়ার কোনো পসিবিলিটি নেই। বুঝতে পারছি? বিষয় করতে পারবেন না দেখা দিতেও শিওর নেই, না দেখা দিব কিছু পায় না। হ্যাঁ, আচ্ছা, ধরেন এদিক থেকে আমরা ধরেন এটা কই আছে এতটুক, এটা এতটুক, এতটুক। এটা কিন্তু পুরোটা কিন্তু ডেসক্রিপশন না, দেখছেন এই যে মোজ ডিএ রেফারিং ডোমেন, এটি কিন্তু আমার হচ্ছে এই প্লাগইন থেকে, এই যে এদিকে একটা এক্সটেনশন আছে কিওয়ার্ডের, কিওয়ার্ড এভরিওয়্যার, এই এক্সটেনশন থেকে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এটি আবার ধরে নিয়ে না যে এটি আবার আপনার মানে পার্ট পার্ট হচ্ছে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন হচ্ছে এটার পার্ট। ধরেন কিছু জিনিস তো আমরা কপি করলাম, এটা দিলাম, এ উল্টি পেয়ে কি ওপেন হলো এটা, রেজিস্টার, সেম জিনিসটা এটা কপি করে নেন, পেস্ট করেন। গুগল ভালো লেগেছে, আরে সরি চ্যাট জিপিটি ভালো লেগেছে, দুইটা নিয়েছি, খুব সুন্দর। নেট তো নেই, ক্যামেরা দেওয়া, দোয়া করেন 5 মিনিট গুগল এটার এই কাজই করতে নাই, বিরক্ত লাগে, টিয়া দেয় বেশি পায়।
দুনিয়া সব উল্টা পাল্টা নিয়ে বেশি নেই। দেখেন এদিকে 15টা লাগে না, এদিকে তো আপনার সর্বনিম্ন 3টা দিলেই কাজ হয়ে যায়। এদিক থেকে আপনি 90 ক্যারেক্টারের ভিতরে আপনার অ্যাড রিলেটেড মানে আপনার থেকে কেন অ্যাডটা নিবে বা আপনার সরি আপনার থেকে আপনার যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা কেন নিবে ওই রিলেটেড কথাটা আপনার লিখে দিতে হবে। কারণ অনেক সময় হয় কি মানুষ গুগলে সার্চ করে ঠিক আছে, সার্চ করার পর অ্যাডও দেখে, অ্যাড দেখার পরে তারা ডিফাইন করে যে আমি এই ওয়েবসাইট ঢুকবো না ওই ওয়েবসাইট ঢুকবো। এইটার ডিসিশন নেয় হচ্ছে আপনার ওই যে নিচে যে ম্যাটার ডেসক্রিপশন লেখা থাকে ওই ম্যাটার ডেসক্রিপশন দেখে। তো ম্যাটার ডেসক্রিপশনের ভিতরে আপনার এমন ভাবে জিনিসটা লিখতে হবে যে আপনার আসলে ক্লায়েন্টের মানে কি কারণে ওয়েবসাইটে ঢুকে না, কি দেখতে সে ওয়েবসাইটে ঢুকে ওই জিনিসটা আপনার আইডেন্টিফাই করতে হবে। যেমন হইতে পারে আপনার পেমেন্ট রিলেটেড ইস্যু, পেমেন্ট রিলেটেড ইস্যু যদি হয় তাহলে আপনি এই ইয়াটা ইউজ করতে পারেন যে আপনি যে কোনো ধরনের পেমেন্ট দিয়ে আপনি পারচেজ করতে পারবেন। এরপর যদি মনে করেন যে আপনার সিকিউরিটির জন্য কোনো সমস্যার কারণে আপনার কাছে আসতেছে সেই সিকিউরিটি আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো এই জায়গায় কয়েক ধরনের আপনি অ্যাড করে রাখবেন মানে ডেসক্রিপশন দিয়ে দিবেন 90 ক্যারেক্টারের ভিতরে। আর 90 ক্যারেক্টারের ভিতরে হইতে হবে 90 ক্যারেক্টারে এক ক্যারেক্টার বেশি হবো ওটা কাজ করবে না। তো ছোট ছোট যেগুলো আছে ওইগুলো মডিফাই করবেন। আর যদি মনে করেন যে পছন্দ হয়েছে বাট এটা বড় তখন এটা কপি করবেন, কপি করে আবার বলবেন যে এটা 90 ক্যারেক্টারের ভিতরে করে দিতে, এটা অটোমেটিক 90 ক্যারেক্টারের ভিতরে করে দিবে। ধরেন এদিকে অনেকগুলো দিছে ওইটি দরকার নাই, এটা সুন্দর, এটা খারাপ না, খারাপ না হলে এটা বাদ। অন্তত 3টা আপনার দিতেই হবে। হ্যাঁ, মোটামুটি সবগুলোই 90 ক্যারেক্টারের নিচে আছে। আপনি চাইলে আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে পারেন, আপনার কিওয়ার্ড রিলেটেড কিছু ওয়ার্ড এদিকে অ্যাড করে দিতে পারেন যদি আপনার মনে হয়।
আর এদিকে একটা জিনিস আমি প্রথম দিন বলছিলাম যে এদিকে যখন কিছু লিখবেন বা এই যে টাইটেল যখন লিখতেছেন টাইটেলের প্রথম অক্ষর সবসময় প্রথম যে ক্যারেক্টার লিখতেছেন এটা সবসময় বড় হাতে দিতে হবে। এটা যদি ছোট হাতের হয় অনেক সময় দেখা যায় অ্যাড আপনার রিভিউতে এবারে থাকে এটা অ্যাপ্রুভ হয় না। আবার অ্যাপ্রুভ হয়ে গেলেও এই অ্যাড ভালো কোনো রেসপন্স দেয় না, বুঝতে পারছি? ওই জিনিসগুলো মাথায় রাখবেন। আবার প্রিপোজিশন আবার বড় হাতের দেওয়ার দরকার নেই, ফর টু উইথ এইসব হ্যান ত্যান এডিট দেওয়া দরকার নেই। মেইন যে কিওয়ার্ড গুলো আছে ওগুলোর উপরে আপনি দিতে হবে। বিজনেস লোগো, আপনার বিজনেস নেম এন্ড লোগো ওইটা করার জন্য আপনার বিজনেস ভেরিফিকেশন হলো ওই যে এর উপর একটা ইরোড দেখাইতেছে আমরা, দেখছেন? অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন, ওই অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে নিতে হবে। সাইট লিংক, আপনার সাইট লিংক জিনিসটা কি? এই যে যদি আমি এই জায়গাতে আসি, দেখেন কিছু জিনিস দেওয়া আছে, এই যে লিংকের মতো কিছু ক্রিয়েট করা আছে, এই লিংকগুলো বলে সাইট লিংক। এগুলো আপনি চাইলে লিখে দিতে পারেন, অটোমেটিক সে ক্রিয়েট করে নিচ্ছে। এরপরে কল আউট বাটন, কল আউট বাটন জিনিসটা কি? যদি অফ করে দেন, অফ করে অনই আসলে কল আউট বাটনে যদি আপনি ক্লিক করেন আপনার এদিকে মানে লেখা যায় না যে গেট এত পার্সেন্ট ডিসকাউন্ট, যেমন এদিকে দেখা আছে কি স্টার্টিং ফ্রম 0.09099 ডলার, মানে 90 সেন্ট থেকে আপনি পারচেস করতে পারেন। তো এরকম একটা কল আউট দিতে পারেন। আর আপনি যদি নিউ কল আউটে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কল আউট অনেকগুলো কল আউট দিতে পারবেন, যে ধরেন গেট 50% ডিসকাউন্ট, গেট একটু লেগে পড়ে গেল। যখন হোস্টিং এ থাকবে মানে হোস্টিং কিনলে হোস্টিং এর উপরে ডোমেন ফ্রি, এরকম করে আপনি দিলেন, দিয়ে জাস্ট সেভ করে দেন। এটাও দিয়ে দেন। এই যে দেখেন এদিকে দেখা যাচ্ছে গেট 50% ডিসকাউন্ট ফ্রি ডোমেন অন হোস্টিং স্টার্টিং ফ্রম এত, ঠিক আছে? এরকম করে জিনিসটা কল আউটটা দেখা হবে, এটা অ্যাপ্লাই মারা দেন। এটা হচ্ছে আপনার বিজনেসের মধ্যে আপনি মারবেন না, উল্লাপাল্লা দিয়ে দিন না আবার। দেন প্রমোশন দিতে পারেন, প্রাইস দিতে পারেন। প্রাইস আমরা কোন সময় অ্যাড করি? বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এইসব টাইপের ক্ষেত্রে আমরা প্রাইস গুলো দিই, বা রিসোর্ট টাইপ। কল আউট কল, যদি আমি যদি কল অ্যাড চালাই সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার দিয়ে দিলে ওই গুগলের থেকে কল দিব আমার। স্নিপেট আছে এদিকে, আপনার স্ট্রাকচার স্নিপেট আছে, স্নিপেট দিয়ে হচ্ছে আপনি এদিকে আপনার অ্যাডের একটা ফরম্যাটিং করে দিতে পারেন, যে এটা গুগল ফেসবুক কোন কোন জায়গার ভিতরে অ্যাডটা মানে প্লেস করতে পারে। যে পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো দেখবেন যে গেম খেলতে গেলে আপনার ওই গুগল অ্যাডগুলো দেখা যায়, ওইরকম টাইপ জায়গার ভিতরে আপনি এই জিনিসটা অ্যাড করতে পারেন। তারপর যদি আপনি লিড ফর্ম করতে চান লিড ফর্ম করবেন, অ্যাপের সাথে কানেক্ট করতে অ্যাপ করবেন, যদি কোনো কিছু করা না থাকে তাহলে জাস্ট ডান করে দেন। এদিকে সব রেডি, এই যে অ্যাডটা রেডি হয়ে গেছে আপনার, দেখছেন? আপনার অ্যাডটা এরকম করে শো করবে। এবার নেক্সট দেন। এবার আপনার বলছে টাকা পয়সার হিসাব, যে কত টাকা দিবেন। ভেরিফাই ইটস ইউর সেলফ, আমি তো এটা এখন যদি ভেরিফাই না হয় পুরো ধরা।
এখন এদিক থেকে আপনার একটা রিকমেন্ডেড করছে সে, আপনি ওইটা ইউজ করতে পারেন। আর যদি আপনার মার্কেট রিসার্চ অন্য কিছু থাকে সেক্ষেত্রে আপনি সেট কাস্টম বাজেট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কাস্টম বাজেট দিয়ে এটা দিয়েছে $15, ধরেন আপনি এটা দিয়ে দেন মেরা $20, আপনি বেশি দেন, দিবেন যখন বেশি করে দেন, কম দিবেন কেন? এটা কিন্তু ডেইলি বাজেট, মানে ডেইলি বাজেট আপনি $20 দিতেছেন, সেই ডেইলি বাজেট করতে পারবেন কত, $15। আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ গুগলের রিকমেন্ডেশন মানবেন সেক্ষেত্রে $15 দিতে পারেন। আপনি যদি নিজের কোনো ইয়েতে সেক্ষেত্রে আপনি $20 দিতে পারেন, আপনার ইচ্ছা, বা আপনার ক্লায়েন্টের যেটা সুবিধা হয় ওইটাই আপনি দিবেন। এরপরে আপনার জাস্ট এটা ক্যাম্পেইন পাবলিশ করার জায়গা, ক্যাম্পেইন রেডি, চেঞ্জেস ফেল্ড কোন জায়গাতে, চেকিং ফর এরর্স, একটু ওয়েট করেন। এদিক থেকে জাস্ট আপনি রিভিউ করবেন আপনার অ্যাডের কি অবস্থা। আসছে না, রিকমেন্ডেশন কি দিছে, শো ইউর অ্যাডস মোর পিপল গেট কনভার্সন সিমিলার টু সিপিএ 9%। আচ্ছা, সব ঠিকঠাক থাকলে ওই ক্লিক করবেন, এই জায়গাতে ক্লিক করে দিবেন। আপনার অ্যাডের কি অবস্থা, 98%, 98.4% আপনার অ্যাড স্কোর। ঠিক আছে, অ্যাড স্কোর বলতে আবার ওই বুঝে না কোয়ালিটি স্কোর, জাস্ট এদিকে সেট আপের কথা বলছেন যে সেট আপ সব ঠিকঠাক আছে। তো এদিক থেকে যদি আপনার মনে হয় যে এই যে এদিকে যে ইউজ ডিসপ্লে এক্সপেনশন, মানে ডিসপ্লে নেটওয়ার্কে আপনার অ্যাড দিতে বলতেছে, ঠিক আছে, ওই ডিসপ্লে নেটওয়ার্কে যদি আপনি চান যে দিয়ে দিতে, তাহলে আপনি দেখতে জাস্ট অ্যাপ্লাই মারবেন, অ্যাপ্লাই দিয়ে দিলে অ্যাপ্লাই অল, শেষ কাহিনী হয়ে যায়, 99% হয়ে গেছে। বিষয় ক্লিয়ার, বুঝছেন না এতক্ষণ যা যা দেখানো হয়েছে। কোনটা? এটা, এটা এদিকে আপনার একটা কাস্টমার লিস্ট ধরে দিতে বলেছে, আপনার এক্সিস্টিং আমি কি দিছি, নিউ কাস্টমার, বিড হায়ার কাস্টমার ফর নিউ কাস্টমার, আর নিউ কাস্টমার মানে আমার অলরেডি কাস্টমার আছে, ওদের মধ্যে যারা কিনে নাই তাদেরকে টার্গেট করার জন্য এটা করতেছে। আর নিচেটা হলো অনলি ফর বিড ফর নিউ কাস্টমার, ওইদিকে আমার কাস্টমার লিস্ট ধরে দিতে হবে। এত কাহিনী যদি না করতে চান সুন্দর করে অফ করে দেন, অফ করে নেক্সট মেরে দেন, নেক্সট মারতে যান, কাহিনী শেষ, বা ডাইরেক্ট রিভিউতে যান, কাহিনী খতম। ঠিক আছে, এটা বুঝতে পারছি, কোনো ডাউট আছে এটা নিয়ে? 100%। ঠিক আছে, এই স্কোরে কোনো কামে লাগে না, এই স্কোর বুঝেই, কারণ আপনার ভিতরে যদি মাল মশলা না থাকে, কন্টেন্ট যদি ঠিক না হয়, কন্টেন্ট রিসার্চ যদি ঠিক না হয়, আপনার টাইটেল ডেসক্রিপশন, আপনার কিওয়ার্ড রিসার্চ যদি ভালো না হয়, আপনি যদি 100% দেখাও লাভ, বুঝতে পারছি। তো জাস্ট পাবলিশে ক্লিক করলে এটা রিভিউতে যাবে, রিভিউতে গেলে রিভিউ করবে, যদি দেওয়ার মতো হয় দিবে, আর নাহলে দিবে না। আর আমারটা যদি পাবলিশ দেয়ও কোনো সমস্যা নেই, কারণ অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা নাই এই অ্যাকাউন্টে, আমার এই অ্যাড জীবনও পাবলিশ হতো না, অ্যাড দিয়ে পড়ে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রথম কাজ হচ্ছে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশনটা করে নেওয়া। আমি দেখাইছি কিন্তু অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন কেমনে করতে হয়। ইন্ডিভিজুয়ালি করবেন, ইন্ডিভিজুয়ালি করলে বেশি কিছু দেওয়া লাগে না, এনআইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করে দিতে পারবেন, বা কোনো একটা গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে ফরালের সার্টিফিকেট। ঠিক আছে, এটি কামে লাগে না, এটি সার্টিফিকেট দিয়ে কামে লাগে, আর কামে লাগে না। আচ্ছা, এবার বলেন কোনো ঝামেলা আছে কি? শিওর, আপনারা এদিকে 20 না দিলে আরো কঠিন, এটা ঘুম দিলে যাচ্ছে না। আচ্ছা, কোনো সমস্যা নাই এটাতে।
এটা কার্ডেড করে প্র্যাকটিস করেন। কঠিন না কিন্তু আপনারা যেরকম মনে করতেছেন যে কঠিন বা সামথিং, কঠিন না কিন্তু। বাট আপনার রিসার্চ করা জানতে হবে। গুগলটার মেন জিনিস হচ্ছে রিসার্চ করা। রিসার্চটা জানতে পারলে, বিডিংটা বুঝতে পারলে, এরপরে ধরেন আপনার ওই যে বিডিং এর যে বিষয়টি আছে, প্রতিটা বিডিং যদি ধরে ধরে বুঝতে পারতেন তাহলে এই কাহিনী হয়ে যেত। প্রতিটা আমি বুঝে দেবো, সমস্যা নেই। আগে এটি একটু দেখা দিয়ে যাই, জাস্ট ওভারভিউ দেখা দিয়ে যাচ্ছে। এটি কিন্তু আপনার অনেকটা কানেক্টেড টু ফেসবুক অ্যাডের মতোই, জাস্ট কিছু জিনিসপত্র কথাবার্তা চেঞ্জ, কিন্তু অ্যাড কিন্তু সব সেম, সবকিছু সেম। ওই সেম জিনিসটাই জাস্ট এরপরে পরে বিডিংটা বুঝে দেবো কোন বিটটা দিয়ে কি করে না করে, কোন স্টেজে কোন বিট দিয়ে আমি একটা লিস্ট দিয়ে দিব যে অ্যাওয়ারনেস এই বিট ইউজ করবেন, কনসিডার এই ইউজ করবেন, সেলস এই ইউজ করবেন, তখন দেখবেন যে গেম গেম হয়ে যাবে। আর কিছু হয়তো কোনো সমস্যা নাই। আজকে শেষ করে দেবো আমি। আমি মোটামুটি শেষ, আপনার ডিসপ্লেটা বাকি আছে। আর কোনো কিছু বাকি আছে? মডেলের কোনো কিছু বাকি আছে? বেসিক মডিউল যেটা আছে আপনাদের, মানে ফুল স্ট্যাক মডিউল যেটা আছে এটা পুরোটাই শেষ। ইমেল মার্কেটিং দেখা দিলাম, আপনি আয়েন নেই। ইমেল মার্কেটিং দেখা দিস ওয়ার্ডপ্রেসের মতো। তাহলে আপনাদের ডিসপ্লে এর লগে ঢুকাই দেবো আগামী ক্লাস হচ্ছে, মানে তাড়াতাড়ি শেষ করে দিলে ভালো হয় নাকি? আর রোজা তো আইএ করছে, সমস্যা নেই। আপনার ডিসপ্লে এর পরে আপনাদের পরীক্ষা হবো, এর মাঝখানে একটা প্র্যাকটিস, আপনারা তো প্র্যাকটিস করতে পারেন নাই, আমার ল্যাপটপ দিয়ে করেন, আমার অ্যাকাউন্ট দিয়ে করলেন প্র্যাকটিস একদিন। হ্যাঁ, ওই দিন সবাই আইলে করলেন প্র্যাকটিস, এরপরে পরীক্ষা। ঠিক আছে, আগামী ক্লাসে ডিসপ্লেটা দেখা দিব, ডিসপ্লেটার সাথে বিডিংটা দেখা দিব, দুইটা একসাথে অ্যাডজাস্ট করে দেখা দিব, যেহেতু আপনার টাইম শর্ট, কোনো সমস্যা নেই। আর দুইটা বা তিনটা ক্লাস, ঠিক আছে, রোজার আগে শেষ হয়ে যাবে। আর এটাতে কোনো সমস্যা আছে নাকি ফিলার দিচ্ছি? শিওর? হ্যাঁ, রেকর্ড। আচ্ছা, রেকর্ড মনে করেন এডি যদি না দিতে পারি সেক্ষেত্রে ধরেন নতুন বেঁচে যে রেকর্ড গুলো আমরা করতেছি ওই রেকর্ড গুলো দিয়ে দিব, ওইগুলো টেনশন করেন না। কারণ এডি বাই বই আছে, আমি নিজে বলতে, এখন ল্যাপটপে ডাইরেক্ট ফ্ল্যাশ বানানো লাগবে, এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আর এমনও আমি মনে হয় কোনো এক ড্রাইভ এদিকে আছে, মানে ডিভাইসে আছে, বাট এনে শো করার একটা ড্রাইভ, ড্রাইভ শো না করলে তো আমি ড্রাইভের ভিতরে কি আছে এটা বুঝে পাইতেছি না। সমস্যা নেই, আগের কিছু ভিডিও আছে, পরের কিছু ভিডিও হবে, সবকিছু মিলে আপনারা সব ভিডিও দিয়ে দেবেন। সমস্যা নেই, আমাদের অলরেডি ভিডিও আছে, ভিডিও নাই যে এরকম না। তা আপনাদের ক্লাসে, আপনাদের এদিকে কয়েকটা ক্লাস অনেক ভালো হয়েছিল, এই ভিডিওটি আমারও দরকার, ইউটিউবে মেরে দিতাম। যেমন গত ওই দিন এক ক্লাসে একটা পেজের ভিতরে ক্লাস নিয়েছিলাম, কন্টেন্ট মার্কেটিং ক্লাস, এটা মনে হয় কুমিল্লাটির ভিতরে আমি বালা ক্লাস লইছি, এটাই একটা শান্তি মতো রিল্যাক্স মেরে ক্লাস লইছিলাম। অন্য অন্য ক্লাস যেটি আছে মনে করেন মাথার ভিতরে লোড হয়ে যায়, সব কাজ শেষ করে ক্লাস নেওয়া তো একটু মাথা প্রেশার হয়ে যায়। ওইটা একদম রিল্যাক্স মোডে ক্লাস নিয়েছিলাম, ঘুমের থেকে উঠতে আসছিলাম, তারপর আবার ঘুমাইছি 5টার দিকে, উঠছি 9টার দিকে, একদম মেজাজটা খারাপ হয়েছিল, মাথাটা ঠান্ডা লাগানোর দরকার ছিল, মাথা ঠান্ডা ছিল, আস্তে আস্তে বুঝাইছি, ভালো হয়েছিল ক্লাসটা, মজা লাগছিল ক্লাসটা। আপনার বেশটা ভালো ছিল, কোনো পেইন আছিল না পেয়েছি। আপনারা নিজেরা নিজেরা কাজ করছেন, নিজেরা নিজেরা সবকিছু করছেন। একটা পেজে মেইন জিনিস হচ্ছে একটা বন্ডিং, পেজে বন্ডিং না থাকলে ওই জায়গাতে কাজ করে মজা নেই। উচ্চ ভাইকে আলাদা বন্ডিংটা করতে হবে না, এটা হলো সমস্যা। হ্যাঁ, কি লেগে? থার্ড ইয়ার পাস করবেন, আপনি থার্ড ইয়ার পরীক্ষা দিলেন কবে? আর এই টেনশন করে আমি থার্ড ইয়ার কালকে যে একটা অ্যাড আছে আমার সামনে, কোর্সে ভর্তি হওয়ার লেগে পরীক্ষা, ফার্স্ট ইয়ার মানে নিউ থার্ড ইয়ার যারা উঠছে, সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দিছে, এই যে তো বই কিতা বই চিনি না এখন আমি থার্ড ইয়ারের।
হ্যাঁ, আপনি যদি আরো ডিপ্রেশন হলাই দিবেন আমারে। আমার তো সেকেন্ড ইয়ারে পরীক্ষা বেশি হার্ড হয়। সেম সেম অবস্থা, আমরা তো সব ম্যাথ। আমরা এদিন আমরা প্রিন্সিপাল ডাকাইছে, ডাকা কই তোমাদের তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রেজাল্ট অনেক ভালো, তোমরা থার্ড ইয়ারে যদি এরকম রেজাল্ট করতে পারো তোমরা গোল্ড মেডেলিস্ট হবে। আমি স্যার স্যার থাকতাম না, গোল্ড মেডেলিস্ট এতে পড়ালেই করি না, গোল্ড মেডেলিস্ট বলে আবার। সেকেন্ড ইয়ার তাও পড়ালেখা করছি, থার্ড ইয়ার বই কিছু না, ওরা টেস্ট পেপার কিনা ফাদার এক সিডিয়াম খুলে দিচ্ছে, আমি পরীক্ষার সময় খুলি কেমনে পড়ালেখা করলে এই সার্টিফিকেট দিয়ে আর কিছু করতাম না শিওর। আমাদের সবচেয়ে, আমার কাছে সবচেয়ে বেদাইলা লাগতেছে হচ্ছে থার্ড ইয়ারের ইয়ার ট্যাক্সেশনটা। আমার ট্যাক্স এবার আছে, ট্যাক্স লেখা কাহিনী, ট্যাক্সের যদি মাস চেঞ্জ হলে বহুত কিছু চেঞ্জ হয়ে যায়, বছর চেঞ্জ হয়ে গেলে বহুত কিছু চেঞ্জ হয়ে যায়, ঝামেলা লাগতেছে। কোশ্চেন প্যাটার্ন, ভাই প্যাটার্ন চেঞ্জ করাটা আসলে এত ইজি না। একটা বোর্ড চাইলে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে নিতে পারেন, এটা একটা ধারাবাহিকতার সাথে বোর্ডের প্যাটার্ন চেঞ্জ করতে হয়। হয়তো আপনি কোশ্চেনটা ঘুরে দিতে পারেন, কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতে হবে, কোশ্চেন প্যাটার্ন যদি চেঞ্জ করতে হয় আপনার প্যাটার্ন কোনটা চেঞ্জ করতে হবে। যেমন আমরা কি আছে ক খ গ পার্ট আছে, এটা হলো প্যাটার্ন। কারণ আপনি যদি কোন জায়গায় প্যাটার্ন চেঞ্জ করেন আপনার পুরো সিস্টেমে চেঞ্জ করে আনতে হবে প্যাটার্ন চেঞ্জ করবে, ওই সিস্টেমটা চেঞ্জ করতে পারে, হইতে পারে কোশ্চেনটারে একটু হার্ড করতে পারে, বা কোশ্চেনের ধরনটা চেঞ্জ করে দেবে, যেটা একবার করতেছে। মানে সরকার পতন হয়েছে, কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, মানে কোন কইরা যায় একটা কমন করে আরে দে প্রশ্ন দেয় আরেকটা, এটা চেঞ্জ হইতে পারে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হইতো না। যে ক খ গ পার্ট যেটা আছে এই তো চেঞ্জ হইতো, হয়তো আগে ওই ধরেন বেদশাল করে গেলে বেদশাল কমন করে দিত, 80% কমন করে পাস করে নিতাম, হয়তো এটা করতো না, এটা তো আর প্যাটার্ন না। এডি মেরা বইতো, পড়লে পড়লো না বললে নাই লিখে দিয়ে এবারে শেষ। আমি তো ম্যাথও বানাইছি ভাই, বহুত ম্যাথ বানাইছি আমি, ম্যাথ বানাই বানাই লিখে দিয়েছি। আমার কথা হচ্ছে, আমি যতদূর মানে স্যাররা দেখছি, মানে সরকারি গুলো থাকতে আমি যতদূর দেখছি, আর সরকারি গুলো টিচার যারা দেখছি এরা অনার্সে কোনো সময় কোনো ফেলই করে না। মানে খাতার ভিতরে লেখা আছে এই ফলে কোনো সময় ফেল করতো না। ইকোনমিক্সে, না ইকোনমিক্স এর একটা জিনিস ভালো আছে, মানে আমরা যখন ইকোনমিক্স আমাদের যে সাবজেক্টটা ছিল গত বছর আমার ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো, একটা এক ইয়ার ছিল মাইক্রো, একটাতে ছিল ম্যাক্রো আর মাইক্রো দুইটা ছিল। তো একটার ভিতরে চিত্র আছে, একটাতে চিত্র নাই, পুরো থিওরি আমাদের আসলে। তো চিত্র যেটা আছিল ফার্স্ট ইয়ারে চিত্র আছিল, মাথা মুথা খারাপ হয়ে গেছে, পরে খুঁজে খুঁজে বাইর করছি, মানে খুঁজে খুঁজে বাইর করছি যে বোর্ডে কোন কোশ্চেন বেশি করে, যে কোশ্চেন বেশি করে এডিক্যালি পড়ছি, বাকি একটা পড়ছি কম। আরেকজনেরটা চিত্র আছে। চিত্র মেইন নাম্বার, না ওই ক্ষেত্রে তো টিচাররা ওইটা মাথাতে রাখে যে টিচাররা ওই জিনিস মাথায় রাখে কোন বইয়ে কি আছে। আবার 3 পয়েন্টের উপরে বয়স্ক থাকলে হইলো, আমরা আমরা তো বেশি উঠে না 3 পয়েন্ট, আমার ইয়াতে মনে আছে 3.4 ফার্স্ট ইয়ার, এরপরে 3.3, এইবার কি হবো কেডা জানি, ও তো পড়ালে করি না।
আমরা অটো বস। হ্যাঁ, মালটা অর্ডার দিয়েছে। জীবনে যদি অটো বাস না দিত শিওর এইচএসি ধরা খাইতাম। এইচএসি লাস্টের 3 মাস কিছুই করছি না। শেখ হাসিনা যেদিন কইছিল যে আমরা এসএসসি পরীক্ষা নাও নিতে পারি, এদিনই বুঝে গেছিলাম পরীক্ষা হইতো না, পড়ালে বন্ধ। শেষ। ওই ঘর আমি তো বাইরে নেই ভাই। আমি না বাইরের কারণে অনেক ধরনের মেন্টালিও বহুত রকমের ঝামেলা হয়েছে। তো এরপরে পড়ালে আর বইয়ের লগে সম্পর্ক নাই। দরজায় হলো না মানুষ। আর যার আর করোনা হয়েছে ভাই, তার আর ঘরের ভিতরে থেকে করোনা হয়েছে, এটা কইয়া লাভ। ওইটাই, আমরাও ঘর থেকে তেমন একটা বাইরেছি, আমি ডাক্তার দিয়ে দেখালি ঘর ঘর থেকে বাইরে আর কিছু না। যারা মারা তারা মানছে না, আমার না মানছে। প্রথম দিকে মানছে। মানছে কিন্তু আমি তো করোনা শেষ হলে 1 বছর পরেও মাস্ক পরছি আমি, এখন না পরি না। এটা আসলে কমছে না, এটা কমাই লাইছে সরকার, ইচ্ছা করে কমাই লাইছে। যখন দেখছে ইকোনমি নিচের দিকে যাচ্ছে তখনই আর কমাই লাইছে। সেটাই। মানে ওইটার আরএনএ যেটা আছে ওইটা তেমন একটা কাজ করতে পারে না। হ্যাঁ, এখনো তো আছে। ঠান্ডা গ্যাস আসলে ফাটাইলে তো ভাত খাওয়া ব্যথা করা কুইরা ফুটাইলে জ্বর হইলে। করোনা হয়েছিল আপনার? মানে হসপিটালে আছিলেন? পিসিআর মেশিন, আরসি পিসিআর। আপনার ওই ইমিউন সিস্টেমটা ভালো আছে। নাপার উপরে আছে, হ্যাঁ। ওমা, ডাক্তাররা কোনো ওষুধের প্রেসক্রাইব করে নাই আপনারে?
মানে বাইরে দেশে কোনো ধরনের ট্রিটমেন্ট দিছে না, লক্ষণ নাই। মানে মেশিন দিয়ে যাচ্ছে আপনার বডির ভিতরে ভাইরাস আছে, আপনার বডির ভিতরে কোনো রিয়াকশন নেই। আমার লগে দেখা করতে হয়েছিল। হ্যাঁ, আমার নানা প্রায় ১ সপ্তাহ না ২ সপ্তাহের মতো কুমিল্লা মেডিকেলে আছে, শ্বাস উঠানামা করতো, অক্সিজেন উঠানামা করতো। শেষ করে দেয়। কারণ এটা ফুসফুসে অ্যাটাক করে এই জিনিসটা। চাইনিজ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিতে পৃথিবীটা।